আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি দেশের মানুষের যে বিষয়গুলো নিয়ে উদ্বেগ থাকে, উৎকণ্ঠা থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি এবং এখানে আলোচক হিসেবে উপস্থিত থাকেন বিশিষ্ট জনেরা। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমরা আজকে কথা বলবো সংস্কারের গতি ও নির্বাচন নিয়ে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত দুজন ব্যক্তিত্ব। আমার বাঁ পাশে রয়েছেন জনাব মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি। মান্না ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। ঠিক আমার ডান পাশে রয়েছেন আরও একজন পরিচিত মুখ, ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান। আপনাকেও স্বাগত জানাচ্ছি রিপন ভাই। আমরা প্রথমেই আজকে শুরু করতে চাই মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে। শিরোনাম শুনছেন সংস্কারের গতি ও নির্বাচন। সংস্কার প্রসঙ্গে যাওয়ার আগে দুটো দৃষ্টি আকর্ষণ আপনার। একটি হচ্ছে যে আজকে 3 মাস পর সচিবালয়ে প্রধান উপদেষ্টা গিয়েছেন এবং সেখানে সভা করেছেন। সেখানে জানেন যে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে সংশোধিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ, এবং সেই অধ্যাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই বিষয়টি এসেছে। এ বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। প্রথম কথা হলো, আমি আমার একটু অপারগতার কথা বলি। সারাদিনই প্রায় বাইরে ছিলাম। জি। আমি টিভি দেখিনি, কোনো নিউজ শুনিনি। সকালবেলা পেপার পড়েছি, সেইখানে দেখলাম যে আজকে এটা ওই ক্যাবিনেটে উঠতে পারে এবং রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে কতখানি এখতিয়ার দেওয়া হবে আদালতকে, সেটা বলা হয়েছে। এবং এখন আপনি যেটা বললেন, এটাই পত্রিকা লিখেছে, তারা ব্যান করতে পারবে না, তারা মত দিতে পারবে। জি। আমার কাছে কিন্তু খুব পিকুলিয়ার মনে হলো। তার মানে কি, আপনি কোর্টকেই একটা রেস্ট্রিকশন দিয়ে দিলেন না? ধরেন যেভাবেই মামলাটা দেন, কোর্ট আলাপ আলোচনা করবার পরে তাদের মনে হলো এই অপরাধে তাকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত, সে করতে পারবে না, সাজেশন দেবে। সাজেশন কাকে দেবে? গভর্নমেন্টকে দেবে। তার মানে ওই রায়টা গভর্নমেন্ট নিজের হাতে রাখলো। এটা তো কোনো মানে একটা স্বাধীন বিচার বিভাগের দৃষ্টিভঙ্গির প্রতিফলন করে না। আমি মনে করি যে এতে সরকারের একটা রাজনীতি আছে, সেই রাজনীতিটাকেই তারা হাতে রাখবার জন্য চেষ্টা করা হচ্ছে এবং সেই কারণে আদালতের স্বাধীনতা বা তার ক্ষমতা খর্ব করা হচ্ছে। নট ওয়ান্টেড। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে ফিরিয়ে। আমি মান্না ভাইয়ের বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। জি। রাজনৈতিক দল যদি অপরাধে যদি যুক্ত হয়ে যায়, তাহলে তো দায় রাজনৈতিক দলকে নিতেই হবে। আওয়ামী লীগ অপরাধের, মানবতা বিরোধী অপরাধের যুক্ত হয়ে গেছিল। তাদের পার্টি প্রধান, তাদের পার্টির জেনারেল সেক্রেটারি ক্যাটেগরিক্যালি স্ট্যান্ড নিয়েছিল মানবতার বিরুদ্ধে। জি। তো এই অপরাধের জন্য আমি তো আওয়ামী লীগ বা XYZ-কে তো মানে নিষিদ্ধ করার পক্ষপাতী না, কিন্তু যদি কোনো সংগঠন যদি অপরাধের দায়ে যদি দায়ী হয়, তো তাকে কি সেই মানে আপনার করতে হবে না, মানে তার দায়টা নিতে হবে না, সেটা সাজা ভোগ করতে হবে না, তাকে নিশ্চয়ই সাজা ভোগ করতে হবে। কিন্তু মান্নাবের সাথে আমি একমত সেটা যে আদালতের কাজটা কি? রায় দেওয়া। তা আদালত রায় দিল, রায় দেওয়া আদালতের কাজ তো রেকমেন্ড করা না, সাজেস্টিভ অর্থে অনেক সময় আদালত বলে। এটা আমাদের হাইকোর্ট অনেক সময় উপদেশমূলক পরামর্শ দেয় অনেক সময়, যে এইটা করা উচিত, সরকার ইচ্ছা করিলে একটি সার্চ কমিটি করিতে পারিবে। বাট সেটা তো মানা না মানা গভর্নমেন্টের জন্য ম্যান্ডেটরি হয় না, কিন্তু রায় যেটা হয় সেই রায়টা মানাটা, বাস্তবায়ন করাটা মানে আদালত নির্দেশ দিতে পারবে, সেইটি থাকলে যুক্তিযুক্ত ছিল। নিঃসন্দেহে। তো সুতরাং আইসিটিকে আপনি অথরিটি দিলেন যে তার অপরাধ পর্যালোচনা করার। আইসিটি অপরাধ পর্যালোচনা করে দেখলো যে এই দলটি কি বলে নিষেধাজ্ঞা পড়ার মতন অপরাধ করেছে, তো এটা এক্সিকিউট কে করবে? সরকার। ওয়াই? সরকার তো নাও করতে পারে। আদালতের কি সেই এটা আছে, কি বলে আপনার মানে অথরিটি দেওয়া আছে? উই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু রিড দ্য হোল আপনার ওয়ার্ডস অফ দ্য কি বলে এটাকে, আপনার অর্ডিন্যান্সের সমস্ত ওয়ার্ডগুলো পড়তে হবে। তো ইতিমধ্যে যেটা ধারণা বা ইমপ্রেশন যেটা আমরা পাচ্ছি, সেটা খুবই ইতিবাচক না। জি রিপন ভাই, আমাদের এই সাবকন্টিনেন্টে অথবা বিশ্বের নিকট অতীতে কি আসলে এরকম অপরাধের জন্য দল নিষিদ্ধের কোনো
আছে আমাদের সামনে কোনো উদাহরণ আছে? আরেকটা বিষয় হচ্ছে যে ব্যক্তি অপরাধ যদি করে সে ব্যক্তিকে না হয় সাজা দেয়া গেল, কিন্তু একটা দলের সাথে তো অপরাধে জড়ায়নি এরকম নেতা কর্মীও দীর্ঘদিন থেকে ছিল বা আছে। তো সেক্ষেত্রে সবার ক্ষেত্রে এখনকার 24-এর বিপ্লবের জন্য না হোক অন্য অন্য ক্ষেত্রেও, তাহলে দলকে আমরা কিভাবে নিষিদ্ধ করব? দলের মধ্যে সবাই তো অপরাধী না, সেক্ষেত্রে যারা অপরাধী না তারা তাহলে কোথায় যাবে? আপনার কোথায় যাবে? আপনার দল, যারা দল করেন, জি এই দল মনে করেন ধরে নিচ্ছি আমরা আওয়ামী লীগের সারা বাংলাদেশে 50,000 মেম্বার্স আছে ধরে নিলাম। তো এই মানে তাদেরকে যখন আপনি নিষিদ্ধ করবেন তার মানে কি ওই 50,000 লোক কি হলো? 50,000 লোক নিষিদ্ধ হয়ে গেল না, তাদের অ্যাক্টিভিটি নিষিদ্ধ হলো। আর আপনি উপমহাদেশে কি এই জাতীয় 1,500 লোক মেরে 1,500 লোক মারার ঘটনা কি উপমহাদেশে কোনো ক্ষমতাসীন দল করেছে কিনা? উপমহাদেশ বলতে আপনি শ্রীলঙ্কার কথা বলতে পারেন, ভুটানের কথা বলতে, মালদ্বীপসের কথা বলতে পারেন, ইউ ক্যান টক অ্যাবাউট ইন্ডিয়া এবং আপনার বাংলাদেশ পাকিস্তান বলতেই পারেন। বাট এরকম সহস্রাধিক মানুষ 36 দিনে মেরেছে। আগের তো খুন গুমের ঘটনা তো বহু আছেই, অনলি 36 দিনে 1,500 মানুষকে মেরেছে, 20,000 লোককে পঙ্গু করেছে, কারো চোখ গেছে, কারো হাত গেছে, কারো পা গেছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। এই ঘটনাটা আপনি কি উদাহরণটা টানলেন আমি বুঝতে পারলাম না। আপনি নিশ্চয়ই তো আপনার জানার কথা উপমহাদেশের ধরনের অপরাধ কেউ করেনি, কিন্তু এই ধরনের যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, মানে ইফ আই টক অ্যাবাউট আপনার মানে আপনার ইউরোপের জার্মানির উদাহরণই যদি টানি, সেখানে নাজি পার্টি ছিল না, হিটলারের পার্টি ছিল না, জামাত ইসলামকে ব্যান্ড করেছে না। তো সুতরাং আপনার নদীর থাকবে না কেন? তো আপনার তো জার্মানিতে এখন পর্যন্ত আপনার নাজি পার্টির কোনো ইলেকশন অ্যাক্টিভিটি নামটা পর্যন্ত উচ্চারণ করা যায় না। আমি সেদিন দেখলাম ব্রিটিশ এক মানে স্টেট মিনিস্টার বাংলাদেশে মানে ঘুরে গেলেন, উনি ইনক্লুসিভ বলতে কি বুঝিয়েছেন আমি বুঝলাম না, আমি এক্স্যাক্টলি আই এম নট ক্লিয়ার। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার সামনে বলছেন, উনি পররাষ্ট্র উপদেষ্টা এই এক্সক্লুসিভনেসের ব্যাপারে উনি কি উত্তর দিয়েছেন বা কি জানতে চেয়েছেন আমি জানি না। তবে যদি ইনক্লুসিভনেস বলতে যদি আওয়ামী লীগকে নির্বাচনের নামানোর কথা যদি বলে থাকেন, আমার সার্টেনলি অবজেকশন আছে। আমি কথাটা আগেও দু একবার বলেছি, সেটা হচ্ছে যে ওই ক্যাথরিন ওয়েস্ট অর্থাৎ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর উচিত হবে তার মানে ইউরোপ মহাদেশে তার পার্শ্ববর্তী দেশ, তার ডেভেলপমেন্ট পার্টনার মানে তার বন্ধু দেশ জার্মান, সেখানে তাদেরকে বলতে পারে যে তোমরা নাজিদেরকে ইলেকশন করার সুযোগ দাও, অথবা ব্রিটেনে যে সমস্ত বর্ণবাদী পার্টি আছে তাদের বেলায় যেন তারা বেশি চড়াও ঠড়াও না হয়। এটা তো করতে পারে। এরকম তো মানে আই এম নট শিওর উনি কি মিন করতে চেয়েছেন। তবে এটা ঠিক যে বাংলাদেশে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, সেটা ব্যক্তি এবং সংগঠন, তাদের নিঃসন্দেহে ওই লেভেল প্লেইং ফিল্ডের নামে আমাদের সাথে অর্থাৎ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে সমান তালে রাজনীতি করার অধিকার, নৈতিক অধিকারও তাদের নেই, আইনি অধিকার থাকা উচিত না। জি নিশ্চয়ই ফিরবো আপনার কাছে আবারও। আমরা মান্না ভাই আপনার কাছে ফিরি। আজকে ঠিক কিছুক্ষণ আগে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনে মুঠোফোনে কথা বলেছেন আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম। অজ্ঞাত স্থান থেকে অপরাধ প্রমাণিত হলে মাফ চাইতে আপত্তি নেই আওয়ামী লীগের, এটি তিনি কমেন্টস করেছে। অপরাধ প্রমাণিত হলে এটি তিনি বলেছেন, যেহেতু প্রসঙ্গ আওয়ামী লীগের সহ শুরু করে এই গণহত্যার সাথে অনেকে জড়িত, তাদের শাস্তি বিচারের কাজ শুরু হয়েছে। মানে বাহাউদ্দিন নাসিমও সেই মামলার মধ্যে আছে, সেটা ডিফেন্ড করতে গিয়ে বলেছে? আমি শুনিনি তো। না, উনি বলেছেন যে যদি অপরাধ প্রমাণ হয় আওয়ামী লীগের এই গণহত্যার সাথে, এটা একটা দলগত সিদ্ধান্ত তিনি বলতে চাইছেন। হ্যাঁ এরকমই বলতে চেয়েছেন। জি, মানে যদি আওয়ামী লীগ দোষী হয় তাহলে মাপ চাইতে অসুবিধা নেই, এটি বলছেন। এগুলোর মধ্যে আর যাই প্রমাণিত যদি হয়, আর যাই হোক সততা নেই। কেন বলছি কথাটা? জি তিনি বলছেন যে যদি দোষ প্রমাণিত হয়, তিনি নিজে জানেন না তারা কি করেছেন। এই যে কত হলো, উনি তো বলছেন 30-36 দিন, কিন্তু তা তো রং, এটা ওদের 20 দিন হবে। আগস্টের 5-এর দিকে আর জুলাইয়ের 15-র দিক থেকে পিকে উঠেছে। 20 দিনে 1,500 মানুষ নিহত হয়েছে। এগুলো সব ভিডিও ফুটেজ আছে, ওনারা জানেন না তা তো না। তো এটা কি বিএনপি মেরেছে নাকি তাদেরকে? গণতন্ত্র মঞ্চ মেরেছে? কারা মেরেছে? না বোঝার তো কোনো কিছু নাই। আর তাছাড়া তাদের দলের সাধারণ সম্পাদক বক্তৃতা করেছেন, নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ নামো, ঠিক করে ফেলো, এদেরকে সোজা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তারপরেও যদি তিনি বলেন যে না, এটা যদি প্রমাণ হয়, প্রমাণ তো তোমরা নিজেরাই দিয়েছো, ঘটনা তো ঘটেছে, সেটার মানে বিশ্ববাসী দেখেছে।
এই যেমন ধরেন আমি যদি ইয়ের কথা বলি, সাইদের কথা বলি, আবু সাইদ রংপুরে, একে মারবার পরে শুধু কি পুলিশ দায়ী হবে? পুলিশকে নিশ্চয়ই গুলি করবার নির্দেশ আগে থেকে দেওয়া ছিল। পুলিশ যদি সেই নির্দেশ না পেয়ে থাকে, ওইখানে গিয়ে পুলিশ একজন এসআই বা একজন কনস্টেবলকে গুলি করে মেরে ফেলেছে, কমন একটা ব্রিফিং তো ছিলই, নির্দেশনা ছিলই, এবং সেটাও পুলিশ গভর্নমেন্টের কাছ থেকে পেয়েছে, তাছাড়া হতে পারে না। তো এই জন্যেই মানে ওদের এই ধরনের কথা বলে আমি মাঝে মাঝে বলি, জানেন জি, এটা খুবই দুঃখজনক বিষয় হচ্ছে, আওয়ামী লীগ তো ট্র্যাডিশনাল পার্টি, অনেক বছরের পার্টি, সেই পার্টি এত বড় গণহত্যা চোখে দেখলো, তাদের মধ্যে কোনো পাপবোধ নেই, কোনো অনুশোচনা নেই, কোনো দুঃখবোধ নেই, দেখিনি আমি কারো। এবং তারপরে দেখেন ওই যে তারা বলেছে না, কি বলছে, কিশোর গ্যাং আমাদেরকে ফেলে দিয়েছে, মানে এটা কিশোর গ্যাং নাকি? এই এত বড় আন্দোলন বা কে না দেখেছি, দেখেন গাজীপুর থেকে লক্ষ লোকের মিছিল হেঁটে আসছে। তার আগে যখন বিএনপি বিভাগীয় সমাবেশগুলো করেছে, মানুষ খোলা আকাশের নিচে শীতের রাতে ঘুমিয়ে দেখেছে যাতে মাঠে থাকতে পারে। 2 দিন মানে আগে এসে সেইখানে উপস্থিত হ্যাঁ, নিয়েছে। তো মানুষের এই জাগরণগুলো তারা দেখেনি। আমি ধরলাম এগুলোকে তারা মূল্য দিচ্ছে। কিসের জাগরণ? ওরা বসে বসে তাস খেলেছে, বললো একটা কথার কথা, এরকম তো ওরা বলে, কিন্তু মৃত্যুগুলো তো অস্বীকার করার কোনো উপায় নেই। এই ডেড বডিগুলো আসছে, তাদের পরিবারকে দেখিয়েছে, এই মুগ্ধর ইতিহাস, মানে আপনি উত্তরাতে গিয়ে তো কথাই বলতে পারবেন ভালো করে, সবাই মুগ্ধের ব্যাপার জানে। ছেলেটা মরবার আগে প্রত্যেকটা যারা ইনজুর্ড লোক ছিল তাদের কাছে পানি খাইয়েছে, এগুলো পত্রিকায় এসছে, ভিডিও ফুটেজ আছে। তারপরে মানে এইসব কারণেই আমি মনে করি আওয়ামী লীগ শাস্তিযোগ্য অপরাধকারী না, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। মান্না ভাই, এই যে অপরাধের বিচার নাসিম সাহেবের বক্তব্য যদি এখানে বলেছে প্রমাণিত হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে দর্শকের কাছ থেকে আমরা দেখেছি আজকেও কিন্তু সাবেক আইজিপি সহ এবং জিয়াউল হাসান সাবেক সেনা কর্মকর্তা সহ 8 জনকে কারাগারে পাঠানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পাঠিয়েছে। আপনি দেখেছেন যে গতকালকে এরকম 13 জন 10 মন্ত্রী সহ তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের হাসি, তারা এটা কি আসলে এখানেও কিন্তু তারা এখনো যে হয়েছে অনিশ্চিত, আবার সেইখানেও কিন্তু অনুতপ্তের যে জায়গা সেটি দেখছে না, এটি দর্শকরা বলছে। স্যার, এদের কথা বলছেন আপনি, বলেন তাদের নেতা যিনি শেখ হাসিনা জি, ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন, আগে কি সব কথাবার্তা বলেছেন সেগুলো নাই ধরলাম, শেখ হাসিনা পালায় না ইত্যাদি, তারপরে পালিয়ে গেছেন, এগুলোর জন্য কোনো ইয়ে নাই যে, মানে এই যে কথা এমন ওলট পালট করলাম, মিথ্যা কথা বললাম, গণ আদালতে মিথ্যা কথা বললাম, এগুলোর জন্য কোনো ফিলিংই নাই। ওইখানে গিয়ে আবার বক্তৃতা করছেন এবং অপবাদ সব এই শিশু কিশোরদের উপরে দেওয়ার চেষ্টা করছেন। তা থেকে বোঝা যায় যে এদের মধ্যে অনুশোচনা, এগুলো কোনো বোধটাই নাই। মানুষের মধ্যে যদি মানবিকতা নষ্ট হয়ে যায়, এবং এই কথা আমরা তখন খুবই বলতাম, নিরীহ ধরেন এই যে ছেলেকে খুঁজতে গেছে, পুলিশ অ্যারেস্ট করতে গেছে, পায়নি, বৃদ্ধ বাপ যে ভালো করে চলাফেরা করতে পারে না, তাকে মানে কোমরে দড়িতে টানতে টানতে থানায় নিয়ে গেছে, জেলে রেখেছে। এই খবর জানবার পরে শেখ হাসিনা বলে আওয়ামী লীগের একজন নেতৃত্ব, একজন মানুষই তো বলবে এটা প্রতিবাদ করতে, কেন করলে, ছেলের জন্য তাকে ধরবে কেন? সেই ছেলে তো অপরাধী নয়, তবু আমি যদি ধরি ছেলে অপরাধী, তাহলে তার বাবাকে এটা করা যায় না, মেয়েকে পাওয়া যায়নি, মাকে ধরে নিয়ে গেছে। এগুলো তো অনেক অনেক উদাহরণ আছে। জি, নিশ্চয়ই। আমরা রিপন ভাই আপনার কাছে আবার একটু ফিরি। আজকে ফেনীতে বিএনপির কর্মসূচি ছিল, ওখানে মহাসচিব গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকালকে তার একটি বক্তব্য নিয়ে বেশ বিভিন্নভাবে কথা হয়েছিল যে বিএনপি কি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় কিনা এটির ব্যাপারে। আজকে তিনি ক্লিয়ার করেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ, তবে বিএনপি গণহত্যার বিচার পুঙ্খানুপুঙ্খানুরূপে চায়। আরেকটা হচ্ছে জামাত ইসলামীও চায়নি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটি তারাও চায়নি যে প্রক্রিয়ার মধ্যে এসে যারা হত্যার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে অবস্থান পরিষ্কার করেছেন আজকে বিএনপি মহাসচিব। শুনতে চাই আপনার বক্তব্য। দেখেন, একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আমি তো আরেকটা পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ এটা বলতে পারি না। জি, এটা হলো একদম নিরেট মানে স্পষ্ট অবস্থান। কিন্তু এটা ঠিক যে একটা রাজনৈতিক দল যখন অপরাধে জড়িয়ে পড়ে, যে কথাটার মধ্যে আমি আগেও বলেছি, গণহত্যার মতো কাজে যদি যুক্ত হয়ে যায়, জি, তাই না, এবং একটা রাজনৈতিক দল যখন আপনার এই কাজগুলো করার পরে তার ন্যূনতম মানে রিমোর্স নাই,
অনুশোচনা নাই। আজকে আমি একটু এখনই আমি আপনাকে একটু মানে পড়ে দেখাইতে চাই। সেটা হচ্ছে গোলাম হাফিজ বলে আপনার একটা ছেলে, বনানী স্কুল অ্যান্ড কলেজ, ওদের মানে আপনার ম্যাট্রিকের ছাত্র ছিল এরকম ছেলে, এই ছেলেটাকে মেরে ফেললো 4 তারিখে। তো মারার পরে মানে সে মানে রাস্তার পারে মানে ওই যে ফুটওভার যে ব্রিজটা আছে তার নিচে পড়েছিল। তারপর আবার তাকে ধরলো, ধরার পরে বলে যদি বেঁচে থাকে, এক পুলিশ অফিসার বলতে বেঁচে থাকলে ওকে আরো 2টো গুলি করো। চিন্তা করো, যদি বেঁচে থাকে তাহলে আরো 2টা গুলি করো। কত বড় নির্মম, কত বড় পশুত্ব তাদের মধ্যে কাজ করছিল যে ছেলেটাকে মানে তখনও তারা মানে হয়নি, নিশ্চিত হয়নি সে মানে মারা গেছে, আবারও তাকে গুলি করেছে। তারপর লাস্ট গুলি করে ফেলে গেছে। পরে তার লাশটা রিক্সায়, যেমন আপনি কোরবানির বলতে খুব খারাপও লাগে, কোরবানির সময় দেখেছি যে গরুর চামড়া, ছাগলের চামড়াগুলো যখন যারা চামড়া ব্যবসায়ী তারা যখন বিকেলবেলা যখন চামড়াগুলো নিয়ে যান, কেউ ভ্যানের মধ্যে এইভাবে ফেলে, রিক্সার মধ্যে ফেলে নিয়ে যায়, সেটার লাশ, একটা কিশোর ছেলে, সেটার লাশটা মানে 2টা হাত আপনার মানে রাস্তার দিকে ঝুঁকে আছে, একজন রিক্সা চালক ওর লাশটা তুলে নিয়ে যাচ্ছে। ও হয়তো আপনার আন্দোলনকারীরা হয়তো তার লাশটা কোনো জায়গায় নিয়ে যাচ্ছিল। তো এই যে অমানবিকতা, এটাকে দুঃখ প্রকাশ নাই, উল্টো বলে যে এটা নাকি সরকারের সন্ত্রাসীরা মেরে ফেলেছে। আপনি শেখ হাসিনার স্টেটমেন্টসগুলো যদি, তার অডিও ক্লিপসগুলো যদি শুনে থাকেন আপনি দেখবেন। তো এরকম একটি রাজনৈতিক দল, এটা তো মানে ভয়াবহ। হিটলারও তো তার ন্যূনতম একটা মানে মানে আত্মসম্মান বলেন যাই বলেন, অ্যাটলিস্ট সে সুইসাইড করেছে। জি। শেখ হাসিনার তো এই ঘটনার পরে সে যেভাবে নিন্দার মুখে পড়েছেন, সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাকে নিন্দা করছে, মানে ঘৃণা করছে, সারা পৃথিবীতে সে একটা হত্যাকারী হিসেবে আইডেন্টিফাইড হয়েছেন। তিনি কোন মুখে কথা বলছেন আমি বুঝতে পারছি না। আমার মনে হয় যদি কোনো মানে যদি পাশ্চাত্য দেশের কোনো লোক যদি কাজগুলো করতো, সে বোধহয় হিটলারের পদাঙ্ক অনুসরণ করতো, অর্থাৎ সে সুইসাইড করে মারা যেত, এই মুখ জাতের মানুষকে দেখাতে না হয়। কিন্তু স্টিল এখন সে আপনার কি বলে কি চট করে চলে আসতে চায়, যেমন সে টুপ করে ফেলে দিতে চায় কাউকে, আবার চট করে চলে আসতে চায়, স্বপ্ন দেখে। কারণ এই স্বপ্ন দেখার তো কতগুলো কারণও আছে। প্রতি বছর $17 বিলিয়ন শুধুমাত্র শেখ হাসিনা অ্যান্ড হার ক্রনিজ, $17 বিলিয়ন তারা বাংলাদেশ থেকে মানে পাচার করেছিল। আমাদের লাস্ট রিজার্ভের পজিশনটা হচ্ছে $17 বিলিয়ন। যদি ওই $17 বিলিয়ন পাচার না করে তাহলে $34 বিলিয়ন হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনার টিআইবির রেফারেন্সে বলেছেন প্রতি বছর বাংলাদেশ থেকে 12 থেকে 15 বিলিয়ন মানে পাচার করতে ব্যবসায়ীরা এবং আদার মানে দুষ্কৃতিকারী রাজনীতি সংশ্লিষ্ট লোকজন যারা। যদি গত 15 বছরে এই সরকার আমলে যদি আপনার যদি 15 বাদ দেন, $12 বিলিয়ন যদি গড়ে পাচার হয়ে থাকে, তাহলে $180 বিলিয়ন পাচার হয়েছে শুধুমাত্র আপনার মানে বাৎসরিকভাবে, মানে গত 15 বছরে। এরপরে রিজার্ভের 17 বিলিয়ন আছে, আর 17 বিলিয়ন শেখ হাসিনা এবং তার কাছের লোকজন পাচার করেছেন। তার মানে আমার রিজার্ভের বর্তমান অবস্থা দাঁড়াতো, যদি পাচার না হতো, একটা দেশপ্রেমিক সরকার থাকলে এই রিজার্ভের অবস্থা দাঁড়াতো $225-30 জায়গায় চলে যেতে পারতো। কিন্তু সেই বাংলাদেশ থেকে ওনার সরকার, ওনার রাজনৈতিক দল মাত্র $17 বিলিয়ন রেখে গিয়েছেন, এবং এক গাদা ঋণের বোঝা আমাদের কাঁধে রেখে, এবং এই ঋণগুলো আমাদেরকে এখন শোধ করতে হচ্ছে। আমাদের বিদ্যুৎ লাগে না, আমাদের বিদ্যুতের চাহিদা 12 থেকে 15 মানে মানে ইয়ে কি বলে আপনার এই যে 15,000 মেগাওয়াট আমাদের বাৎসরিক মানে প্রতি রেগুলার চাহিদা। 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন আমি উনি বলতেন যে আমি বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ। বিদ্যুৎ তো কোল্ড স্টোরে রাখার জিনিস না, বিদ্যুৎ আপনার শেলফ করা যায় না। বিদ্যুৎ আজকে ব্যবহার না করবেন, যেটা উৎপাদন সেটা ওয়েস্ট চলে যাবে, নষ্ট হয়ে যাবে। এই $25,000 বিলিয়ন উৎপাদনের নামে ওনার সুবিধাভোগী ব্যবসায়ীদের তাদেরকে টাকা কামানোর সুযোগ করেছেন, তারা টাকাগুলো বিদেশে পাচার করে দিয়েছেন। আপনার ওই যে ফারুক খান, ওনার এই দলের যে এমপি ফারুক খানের ভাই আজিজ খান, তিনি বাংলাদেশের জনগণের টাকা, পাচারকৃত টাকাতে সিঙ্গাপুরের শীর্ষধনী সেজেছেন। এবং এস আলম বলে একজন ব্যবসায়ী আছেন চট্টগ্রামের, যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের মানে কাজিন, এই লোকটি এখন সিঙ্গাপুরের মালিক, মানে সিঙ্গাপুরের নাগরিক দাবি করে বলছে যে অ্যাজ এ ফরেন সিটিজেন I need the protection of my enterprises. এখন বাংলাদেশে কেউ জিজ্ঞেস করলো না, সরকার কেউ জিজ্ঞেস করলো না, একজন ফরেন সিটিজেন বাংলাদেশের ব্যাংকের মালিকানা
পেতে পারি কিনা। একজন ফরেন সিটিজেন বাংলাদেশের একটি ব্যাংক না 6-7টা ব্যাংক তিনি শেখ হাসিনার আশীর্বাদে 6-7টা ব্যাংক তিনি ডাকাতের মতো ডিজিএফআই লোকদেরকে ব্যবহার করে 6-7টা ব্যাংকের মালিক হয়েছেন, ইনক্লুডিং ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক ইত্যাদি ইত্যাদি, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ইত্যাদি। এই যে একটা জানতে চেয়েছে সিঙ্গাপুরের কাছে যে সে যে সিটিজেনশিপ দাবি করছে এটা সত্যি কি দাম, কোনো আনসার দেয়নি এখনো। না, সেটা তো অন্য কথা, আমি ধরে নিলাম সত্যি, কিন্তু কত হাউ হি অ্যাকোয়ার্ড দ্য সিটিজেনশিপ অফ সিঙ্গাপুর। সিঙ্গাপুরে তো ইনভেস্টমেন্ট ছাড়া আপনার সিঙ্গাপুরের নাগরিকত্ব পাওয়া যায় না। আচ্ছা, ইনভেস্টমেন্ট হলেও নাগরিকত্ব দেয় না তো, মানে সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ দিলেও ওই যে পার্মানেন্ট রেসিডেন্সিপ হয়, কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সিপটা আলটিমেটলি কনভার্ট হয়ে, এটা আমেরিকায় বলেন কানাডায় বলেন, পার্মানেন্ট রেসিডেন্ট পিআরটাকে কনভার্ট হয়ে আলটিমেটলি আমেরিকা কানাডা দেয়, দেয় না, আমি তাই জানি। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো যে যেহেতু হি ক্লেমস, উনি যেহেতু বলেছেন, আমরা ধরে নিলাম ওনার বক্তব্যটা সত্য। এখন যদি সত্য হয়ে থাকে তাহলে এই জাতীয় একজন ব্যক্তি আপনার 7-7টা ব্যাংকের মানে কন্ট্রোল নিয়ে নিল উইথ দ্য হেল্প অফ আপনার রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে, এটা তার অ্যাবসলিউটলি শেখ হাসিনা তার ফ্যামিলি এটার মধ্যে জড়িত ছিল। এবং দেখবেন যে মানে নন গভর্নেন্স কোন লেভেলে ছিল। আমি আরেকটা উদাহরণ দেবো 1 মিনিটে, সেটা হচ্ছে যে আপনার গতকালকে আমরা দেখলাম যে হাইকোর্টের 3 জন বিচারপতি টেন্ডার দ্য রেজিগনেশন। 5 বছর ওনাদের মানে দুর্নীতির অভিযোগ ছিল, তাদের 5 বছর ধরে বিচার কাজ থেকে বিরত ছিল তারা। তো এই সরকার আমলে ধরে নিচ্ছি কয়েক মাস, মানে আপনার অগাস্ট থেকে 3 মাস, আর বাদ বাকি 4 বছর মানে 9 মাস শেখ হাসিনা আমলে তারা মানে চাকরিতে ছিল না। 4 বছর 9 মাস ধরে একটা সরকার তাদের কাজ থেকে বিরত রেখেছে, তাদের বেতন দিয়েছে, ভাতা দিয়েছে, গাড়ি দিয়েছে, ড্রাইভার দিয়েছে, সব দিয়েছে, কিন্তু তাদের অপরাধের ব্যাপারটা তদন্ত করেনি। এবং 4-5 বছর পরের লোকগুলোর এই 3 জন বিচারপতি তাদের বোধোদয় ঘটলো, তাদের এখন পদ ত্যাগ করা উচিত, তারা পদ ত্যাগ করেছেন। এই জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে যে আপনার বিচারক নিয়োগের জন্য স্পেসিফিক আইন করার যে বিধান আমাদের সংবিধানের সাজেশন আছে সেটা ফলো করা। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখন বর্তমান সরকার, পার্টিকুলার আমি যদি আইন উপদেষ্টার কথাই যদি বলি, কারণ যেহেতু আইনি বিষয়, উনি এতদিন পরে গত 2-3 দিন আগে বললেন বিচারক নিয়োগের ক্ষেত্রে আইন তৈরি করা হবে। তো বিচারক নিয়োগ করার জন্য আইন তৈরি করে আপনি 13 জন বিচারক নিয়োগ দিতেন। আপনি শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে আপনি 13 জন বিচারক নিয়োগ দিলেন কেন? এটা করা ঠিক হয়নি। কারণ বিচারক নিয়োগ করার তো শর্ত এইটাই না যে হাইকোর্টের 10 বছর এনরোলমেন্ট ছিল। আপনার কাছে আবার ফিরে কিন্তু দেখা গেল যে কেউ এদের মধ্যে অনেকেই আছে, মান্না ভাই হাইকোর্টে প্র্যাকটিসই করে নাই, দেশের বাইরে ছিল, আইনে বিচারক বানাই দিয়েছেন। এটা কি এমপ্লয়মেন্ট সেন্টার? মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আসি। আসলে এর সাথে কোনো কিছু যদি যোগ হয়, সাথে হচ্ছে যে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে 3 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, 4 মাসের মাঝামাঝি চলছে। সেক্ষেত্রে এই গণহত্যার সাথে জড়িত আজকেও বেশ কয়েকটি দল রাজধানীতে বিক্ষোভ করেছে। গণহত্যার সাথে জড়িত সবাইকে ধরা হয়নি, আইনের আওতায় আনা হয়নি সেটি। আবার একটা সংখ্যককে ধরা হয়েছে, সেটি শুধু গণহত্যার অভিযোগে, বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে মামলার। এই যে দুর্নীতির কথা বলল, বিভিন্ন অপরাধের কথা বলল, তাহলে সেইগুলোর মামলা রজ্জু হচ্ছে না কেন, বা সেইগুলোর অপরাধে গ্রেপ্তার হচ্ছে না কেন? এটি কি অপরাধ না? না, ওইটা বোধহয় না। বিষয়টা হলো যে এদেরকে যে গ্রেপ্তার করবে এটা প্রথমত পুলিশের কাজ। পুলিশ বিভাগের তার ইন্টেলিজেন্স ইত্যাদি যাই আছে, পুলিশ তো এখন পর্যন্ত অ্যাক্টিভ না। পুলিশকে গভর্নমেন্ট এখন পর্যন্ত সাজাতেই পারেনি। মানে এটার সংস্কার, আমি পরের কথা বলছি, সংস্কার করলে যে মানে একটা উন্নত জিনিস আছে। সংস্কার মানে তো জাস্ট নট ম্যানিং, একজনকে বদলে আরেকজনকে বসানো না, এটার মধ্যে যাতে গুণগত পরিবর্তনটা হয় সেই কাজ তারা করতে পারেনি। কিন্তু এটাকে অপারেটিভই তো করতে পারেনি, এইটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ আমি বলবো যে ওভারঅল এই গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি, যোগ্যতা, দক্ষতা কম মানে অনেক কম। এত এই যে মানে 100 দিন 110 দিন হয়ে গেল বোধ হয়। তো এর মধ্যে তারা পুলিশ বলি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন বলি, কোনো জায়গাতে কোনো উন্নতি করতে পারেনি। তো এই প্রেক্ষিতে ধরেন মামলা যে দেবে কোনো ডকুমেন্ট নেই, পুলিশ যেরকম করে দিচ্ছে তারা তাই করছে। গড়পড়তা সবাই খুনের আসামি, এমন লোকের নামে খুনের মামলা যাদেরকে পাবলিক মনে করে না এরা কোনো খুন টুন করেনি, কিন্তু তাদের অন্য অপরাধ আছে। সেটা মানি লন্ডারিং হোক, সেটা ব্যাংক ডাকাতি করা হোক, ব্যাংক হাইজ্যাক করা হোক, বহু ধরনের অপরাধের সঙ্গে তারা বিজনেস ওয়াইজ যুক্ত আছে, কিন্তু সেগুলো তারা দিতে পারেনি।
আর এইটা তো আপনি ধরেন বানিয়ে বানিয়ে দিতে পারবেন না, মামলাটা মামলার মতো হতে হবে। আপনি যদি এই প্রশাসনটাকে একটা স্ট্রিমলাইন করতে পারতেন, তাদের দিয়ে কাজটা করাতে পারছে না তারা। পুলিশের অযোগ্যতা। জি, পুলিশের কথা বললেন, নিষ্ক্রিয়তার নতুন পুলিশ প্রধান দেওয়া হয়েছে, 2020 সালে অবসরে গিয়েছেন এবং 2007-8 সালে সর্বশেষ এসবি প্রধান ছিলেন বাংলাদেশে। এরপরে জাতিসংঘে কাজ করেছেন, শান্তিরক্ষী বাহিনীতে কাজ করেছেন। দেখেছেন পুলিশের ডিএমপির কমিশনারও পরিবর্তন হয়েছে। একটু আগে যেটা বললেন যে পরিবর্তন কিছুটা হয়েছে, তো এই পরিবর্তনের মাধ্যমে আপনি কতটা আশাবাদী যে গতিশীলতা আনতে কি পারবে মনে করছেন? আবার বলি, আমি তো বলছি যে গুণগত কোনো পরিবর্তন হয়নি। সংস্কার কথাটার মানেই হচ্ছে এটা কোয়ালিটেটিভলি আরো ভালো হবে, তাহলে সংস্কার কেন? মানে যেমন ধরেন আপনি এইখানে আছেন, আর একজন প্রেজেন্টার নিয়ে আসা হচ্ছে, সে আপনার মতোই অথবা আপনি হচ্ছে খারাপই, এটাকে কেউ সংস্কার বলবে নাকি? আপনি নাই, আপনি অসুস্থ বা কোনো কারণে আপনার বদলে বসানো হলো, কিন্তু যদি অথরিটি মনে করে না ইয়েকে দিয়ে কাজটা ভালো হচ্ছে না, বরঞ্চ বদলে একে দিলে আরো বেটার, এবং সে যদি ভালো করতে পারে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সংস্কারের মিনিংটা তাই। সেটা পুলিশ প্রশাসনে বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে বলেন, ইলেকশন কমিশনে বলেন, ব্যাংকে বলেন, সর্বত্রই আমরা যখন সংস্কারের দাবি করছি তখন মানে কি? এই যে আন্দোলনের মধ্যে স্লোগান উঠেছে যে এই পুরানো বাংলাদেশ দেখতে চাই না, নতুন বাংলাদেশ দেখতে চাই, তার মানে কি? জমি তো এটাই থাকবে, এর ওয়েদার এই ওই সেই এরকমই থাকবে, কিন্তু পরিবর্তনটা হবে কেবল গুণে, এর রাষ্ট্র মানে এই কি বলে যে গভর্নেন্সে, শাসন ব্যবস্থায়, এর পদ্ধতিগত পরিবর্তন, এগুলো সব কিছুর মধ্যে ওই একটা নতুনত্বের ছোঁয়া, একটা পরিবর্তনের ছোঁয়া, যেটা মানুষ এনজয় করবে, ভালো মনে করবে, সেটা তারা করতে পারেনি। আমি আবারও বলি, পুলিশে কিছুই নয়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনেও কিছু নয়, গুণগত রূপান্তরের কোনো বিষয়ই হয়নি এখানে। আপনারা বিএনপি, আপনাদের যদিও দুই দলের আলাদা আলাদা মত আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপির পক্ষ থেকে নির্বাচন দেরি করলে ফ্যাসিস্ট কোনো শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এটি বিএনপি মহাসচিব একাধিকবার বলেছেন। তারেক রহমান বলেছেন কোনো কিছু একটা ষড়যন্ত্র চলছে, কোথাও সেই ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন, এর আগে প্রোগ্রামে বলেছিলেন। তো নির্বাচনের যে জায়গাটায়, সেই জায়গাটা কি স্পষ্ট কোনো জায়গায় আমরা যেতে পারছি যে আসলে কতটুকু? গতকালকে প্রধান আইন উপদেষ্টা বলেছেন অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন, উনি বললেন। তাহলে সেই অতি প্রয়োজনীয়র সাথে অতি লাগানো হয়েছে। মানে প্রথম কথাটা বলি যে নির্বাচন দেরি হলেই যে এইটা একটা দেশের অস্তিত্ব ইত্যাদির বিপদ তৈরি করছে, আমি এরকম মনে করি না। নির্বাচন যদি কোনো কারণ ছাড়া বিলম্বিত হয়, এটা তো ওয়ারিজের ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে ভোটটা করবেন, তারা উল্টা কাজ করতে শুরু করেছে। আপনি গভর্নেন্স ভালো করছেন না, দেশ শাসন ভালো করছেন না। যেমন ধরেন আপনি ব্যাংকটা এখনো ঠিক করতে পারেনি, হয়তো 3টা ব্যাংকে তারল্য কমেছে, তারল্য বেড়েছে, বাকি দেখেন 6টা ব্যাংকে এখনো 10 লাখ টাকার চেক দিলে 10,000 টাকার বেশি দিতে পারে না। এইসব ক্রাইসিস আছে। গভর্নমেন্ট মানুষের মানে জীবন, দৈনন্দিন জীবন, হুইচ ইজ ইকোনমিক্স, মানে ইকোনমিক্সের বেসিক ডেফিনেশন বলে ইকোনমিক্স ইজ এভরিডে বিজনেস অফ লাইফ। তো এই যে প্রতিদিনকার তার চলাফেরা, তাতে কোনো উন্নতি করতে পারেনি, মানুষের মধ্যে বিক্ষোভ বাড়ছে। যদি এরকম হয়, মানুষের এই অসন্তুষ্টিটা বিক্ষোভেই রূপ নেয়, তো তখন কি দাঁড়াবে? এই সরকার যদি ব্যর্থ হয়, আমিও তো ব্যর্থ হয়ে গেলাম, বিএনপিও ব্যর্থ হলো, কিন্তু যারা পতিত তাদের লাভ হলো। ওই কারণেও নির্বাচনটা তাড়াতাড়ি চাই। তুমি পারছো বলে তো মনে হচ্ছে না, তাহলে তাড়াতাড়ি ভোট দাও, ইলেক্টেড গভর্নমেন্ট সেই দায়িত্বটা পালন করবে। কিন্তু এমনি এমনি যদি বলেন সব কিছু ঠিকঠাক মতোই চলছে, এই সংস্কারগুলো ঠিক মতো হচ্ছে, এবং জনগণ সরকারের উপরে এরকম কোনো সন্দেহ করছে না যে এই বেটা ক্ষমতায় থাকার জন্য এগুলো করছে, তার রোড ম্যাপটা ক্লিয়ার আছে, তাহলে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আমরা আজকেই হঠাৎ করে দেখলাম যে আগামীকাল সশস্ত্র বাহিনী দিবস, নিশ্চয়ই সশস্ত্র বাহিনীর প্রত্যেক কর্মীকে আমরা আজকে এখান থেকে অভিবাদন জানাচ্ছি। সে সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি যাওয়ার একটা কথা শুনেছি। 6 বছর পর রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে তিনি যোগদান করেছেন, 16 বছর পরে আমাদের। তো আপনার 3 মাস হয়ে গেল গণ অভ্যুত্থানের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু দেশে ফেরেননি। ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ জানি, সে অবস্থায়ও সেনাকুঞ্জে যাবেন শুনেছি আমরা, আশা যে যান,
এর মাধ্যমে কি উনি আবার জনসম্মুখে আসার বা রাজনীতিতে প্রত্যাবর্তন কিংবা তার আবার শুরু করবেন, এরকম কি? রাজনীতি তো তিনি আছেনই, তিনি তো আমাদের পার্টি চেয়ারপারসন, এটা তো মানে বিষয়টা তো অন্য কিছু না। জি। আর 16 বছর যাবৎ যেতে পারেনি সেটা আপনি জানেন। 16 বছর বাংলাদেশে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট এখানে ছিল, তাকে নানাভাবেই আপনার মানে বাধাগ্রস্ত করেছেন, এবং গত 18 সাল থেকে তো তিনি কারাগারেই ছিলেন। কারাগারে থাকার পরে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন, এবং আমরা যেটা আমাদের দলের তরফ থেকে আমাদের পার্টির অনেক নেতাই বলেছেন, আমরাও বলেছি যে তাকে স্লো পয়জন করা হয়েছিল। একটা মানুষ সুস্থ অবস্থায় তিনি আদালতে যেতেন, পায়ে হেঁটে আদালতে যেতেন, এমনকি আদালত যে আপনার একটা মিথ্যা রায় তাকে দিল, একটা জুলুমকারী একটা রায় তার উপর দিয়ে দিল একটা মিথ্যা অভিযোগে, এবং সেটা রাষ্ট্র ক্ষমতা যারা তখন ক্ষমতা ছিলেন তাদের নির্দেশই বলা যেতে পারে। তো তখনও তো তিনি মানে কারাগারে গিয়েছেন পায়ে হেঁটে, এবং আমরা জনগণ দেখেছে যে উনি কারাগার থেকে উনি যখন চিকিৎসার জন্য যখন পিজি হাসপাতালে আসতেন, তো সেখানেও তো তিনি পায়ে হেঁটে এসছেন। অল অন এ সাডেন কয়েক বছর পরে আমরা দেখলাম যে উনি হুইল চেয়ার বাউন্ড হয়ে গেলেন। তো এটা তো একটা বিষয়। আমি লাস্ট যখন কারাগারে গেলাম বেশ কিছুদিন থাকার পরে এক পর্যায়ে মান্না ভাই, আমি অনেস্টলি বলি, আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছিলাম না, আমার পায়ের মানে হাঁটু ভেঙে আসছিল। মানে দাঁড়িয়ে নামাজ যখন আমি পড়তে যাই, আমার মানে শরীরটা এত নিঃসার লাগতেছিল যে আমার শরীরে কোনো মানে শক্তি বল বোধ করতাম না, ওই যে মানে পায়ের হাঁটু পড়ে যায় এরকম একটা অবস্থা। তো আমার মতন একজন সাধারণ কর্মীর যদি অবস্থা হয়, সেখানে বেগম খালেদা জিয়াকে যে মানে যাকে আপনার মানে পদ্মা নদীতে যাকে টুক করে ফেলে দিতে চায়, তো যে সরকার শেখ হাসিনা, তার প্রতি যে কি নির্মম নির্যাতন করেছে তো বলার অপেক্ষা রাখে না। হোয়াট এভার, তিনি মানে ইটস গুড টু সি যে উনি অনেক বছর পরে আমাদের মানে মানে কর্মীরা তাকে আবার মানে দেখতে চাচ্ছেন। আমার ধারণা যে আগামীকালকে তিনি যখন আপনার সেনাকুঞ্জে যাবেন সশস্ত্র বাহিনী দিবসে, এই দৃশ্যটি দেখার জন্য মিলিয়ন মিলিয়ন মানুষ দেশে বিদেশে মানুষ অপেক্ষা করছেন। এবং ওনার এই শারীরিক এই অবস্থার জন্য যে ওনার শারীরিক যে ডেটোরেশনটা হয়েছে, এর জন্য অ্যাবসলিউটলি প্রিভিয়াস গভর্নমেন্ট এবং পার্টিকুলারলি শেখ হাসিনা রেসপন্সিবল। নিশ্চয়ই সময় থাকলে ফিরবো। মান্না ভাই, শেষ দিকে যে বিষয়টি একটু জানতে চাবো, রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার ছাড়াই প্রয়োজনীয় নির্বাচনের কথা প্রধান উপদেষ্টা বলেছেন। অনেকে মনে করে এটি হয়তো রাজনৈতিক দলগুলোর প্রতি অভিমানে কিনা। আর 3 মাস পরে 4 মাসের দিকে আগাচ্ছে, সেখানে কি কতটুকু আসলে সফলতার জায়গা দেখতে পেলেন? এত জঞ্জালের মধ্য থেকে এই সরকার এগিয়ে যাচ্ছিল, অনেক অনেক জঞ্জাল ছিল, এটিও তো অস্বীকার করার উপায় নেই বোধহয় বলবেন। আমি আগে তো আপনাকে একবার বলেছি যে অর্থনীতির ক্ষেত্রে ওরা তো কিছু সাকসেস আছে। জি। লাইক ধরেন দাতা দেশগুলো বা আমাদের ডেভেলপমেন্ট পার্টনাররা তো অনেক কমিটমেন্ট করেছে, তারপরে রিজার্ভ ডেভেলপ করেছে, রেমিটেন্স বেড়েছে, ব্যাংকগুলো বেশ কিছু পরিবারে অ্যাক্টিভ হয়েছে, তারল্য সংকট মিটেছে, এগুলো খুব ছোট ব্যাপার না। কিন্তু ওই তুলনায় আবার যেটা বলছিলাম এভরিডে বিজনেস অফ লাইফে মানুষের কষ্ট বেড়েছে, জিনিসের দাম বেড়েছে। ঢাকা শহর আজকেও আমি দেখলাম সব ট্রাকের পেছনে দুস্থ মানুষরা দৌড়াচ্ছে খাবারের জন্যে, কিন্তু সেটা তো সবসময় পাওয়া যাচ্ছে না। আর পলিটিক্সের কথা যদি বলেন, রাষ্ট্র প্রশাসন বা দেশ শাসনে তাদের সাকসেসের রেট খুবই কম। দেশের প্রধান দল এখন বিএনপি, তার সাথে সরকারের সম্পর্ক খারাপ হয়ে গেছে। এবং উনি কার উপরে রাগ করে কথাটা বললেন, উনি যে বললেন যে ঠিক আছে তারা যদি না চায় তাইলে আমি ছাড়াই করবো। কমিটমেন্ট হলো পুরা জাতির যে সংস্কার করে নির্বাচন হবে। আমরা যেন তেন প্রকারের নির্বাচন চাই না। বিএনপি যদি বলে না নির্বাচনটা তাড়াতাড়ি দেন, ভাই পলিটিক্স আলটিমেটলি তো রাষ্ট্র ক্ষমতার বিষয়। তো বিএনপি ক্ষমতায় ছিল মেলা দিন, এই 15 বছর ধরে লড়াই করেছে। ওনারা এসছেন, তারা তো রাজনীতিতে ছিলেন না, তারা আছেন। এইটা বিএনপি যে মেনে নিচ্ছে, এটা তো আমি খুব ছোট জিনিস মনে করছি না, বড় জিনিস। তারা মেনে নিচ্ছে, সহযোগিতার কথা বলেছে, সহযোগিতা করেছে। আজ পর্যন্ত তো হরতাল ডাকে নাই। আওয়ামী লীগ হলে তো একটা দুটো হরতাল ডেকে দিত বোধ হয় কোনো কোনো দাবিতে, একটা দাবি বানিয়ে নিত। তারপরে তারা যদি বলে যে না তাড়াতাড়ি ভোট দেওয়া উচিত, তারা সংস্কারকে বাতিল করেছে তা বলছে না।
কিন্তু সংস্কারের ব্যাপারে তো এক একজনের এক এক রকম ধারণা। তারা যেমন মনে করে না কনস্টিটিউশনের মেজরিটিতে হাতি দেওয়া উচিত নয়, আর সব সংস্কার আপনি করবেন কেন, আপনার যেটুকু দরকার সেইটুকু করেন। তো উনিও এটাই বলছেন যে ন্যূনতম প্রয়োজনীয় যেটা সেটা করব। এটা পরে আসিফ নজরুল বলেছেন, কিন্তু এটা তার বক্তৃতার মধ্যেও ছিল, মিনিমাম যেটুকু লাগে তাদের করব। আর ডেলি স্টারের সাথে যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেইখানে তিনি বলেছেন যদি অপোজিশন না চায় বা পলিটিক্যাল পার্টি না চায় তাহলে তার চাইতে কম সময় দিয়ে দেবো। এইটা অভিমানের কথা বলেছে এবং বলেছে আমি দেশ ছেড়ে চলে যাবো। তারপরে এক কথা একটু জানতে চাই, দেশনায়ক রাষ্ট্রনায়ক বলবেন না, নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কিভাবে দেখছেন বিষয়টা? এইটা রিপন সাহেবকে জিজ্ঞেস করলে ভালো হতো, যাই হোক আমার বলেছেন। মানে এটা বললেই যে খুব একটা খারাপ কিছু হয়ে গেল তা না, উনি হয়তো কোনো ফিলিং থেকে বলেছেন সেটা আমি জানি না, বলাটাও খারাপ করে করছি না আমি। জি রিপন ভাই ঠিক একদমই এক কথা। আমাদের দেশে তো আপনি জানেন মানে ইউজুয়ালি এটা আমাদের দেশের প্র্যাকটিস, আমি জানি না মানে উন্নত দেশে ব্রিটেনে বা আমেরিকায় ওইসব দেশে এই ধরনের নামের আগে একটা কিছু হয় কিনা আমি ঠিক জানি না, কিন্তু আমাদের দেশে যখন আপনার মহাত্মা, তাই না, কায়েদে আজম অথবা আপনার মানে বঙ্গবন্ধু অথবা মানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন, শেরে বাংলা, এই 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 ধরনের আপনার টার্মিনোলজি নামের আগে উপাধি, ইভেন আপনার কাশ্মীর ইন্ডিয়াতে শেরে কাশ্মীর ছিল। তো তারেক রহমানকে তার দলের লোকেরা নিঃসন্দেহে, আমাদের নেতা তারেক রহমানকে দলের নেতারা নিঃসন্দেহে তাকে দেশ নায়কই মনে করেন এবং তাকে নিঃসন্দেহে তাকে স্টেটসম্যান সুলভ মানে তার যে বৈশিষ্ট্য এটাকে তারা সেইভাবে তাকে অ্যাডোর করেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু উনি নিজে থেকে যেটা বলেছেন যে উনি এতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন। উনি বলেছেন আমি সহকর্মী হিসেবে আপনাদেরকে অনুরোধ করছি, আরেকটা কথা, এবং নেতা হিসেবে আপনাদের নেতা হিসেবে আমি নির্দেশ দিচ্ছি, ডোন্ট পুট দোজ ওয়ার্ডস বিফোর মাই নেম। এটা হচ্ছে ওনার ম্যাগনামিটি। রাজনীতিতে যেখানে আমি কয়েকটা সেকেন্ড নেব, আমি একদম 30 সেকেন্ড সময় আছে, এর মধ্যে আমি 30 সেকেন্ডের মধ্যে আরো কমের মধ্যে দেব, যেখানে একজন অনেক জনপ্রিয় নেতা, যদি আমি 70-এ ইফ আই টক অ্যাবাউট শেখ মুজিবুর রহমান, এত বড় টাওয়ারিং পার্সোনালিটি অ্যাট দ্যাট টাইম শেখ মুজিবুর রহমান, তখন তিনি যদি বলেন যে আমি যদি কলা গাছকে ভোট দিতে বলি তোমরা কলা গাছকে ভোট দিবা, অথচ ওনার তখন কলা গাছের দরকার ছিল না, ওনার একেবারে বার্মাটিক সেগুন গাছ হলেও চলতো। আমাদের দেশের লোকেরা রাজনৈতিক নেতারা অনেক সময় কলা গাছ পছন্দ করেন, বাট তারেক রহমান তাদের গোত্রের লোক নন। তিনি কোয়ালিটিতে বিশ্বাস করেন, নেতৃত্ব মানে উপযুক্ত লোক বিশ্বাস করেন। উনি মনে করেন দেশ পরিচালনার জন্য যোগ্য লোক লাগে এবং উনি অনেক ধন্যবাদ এই কথা সাহস করে বলতে এবং অসংখ্য ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, দেখা হবে পরবর্তীতে। আসুন দেশ গড়তে সবাই ঐক্যমতের সাথে এগিয়ে যাই এবং সবাই যার যার জায়গা থেকে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে কাজ করি। আল্লাহ হাফেজ।